বইমেলায় স্টল দেওয়ার আইডিয়াটা এসেছে যে আমরা একটা সার্কুলারে দেখেছিলাম মিডিয়া অ্যান্ড স্বাস্থ্য স্টল। তো আমরা যেহেতু স্বাস্থ্য নিয়ে কাজ করছি, আমি নিজে একজন পুষ্টিবিদ এবং আমার একটা ফিটনেস সেন্টারও আছে, সো আমরা স্বাস্থ্য এবং পুষ্টি নিয়ে কাজ করছি। তো সেই হিসেবে আমার মনে হয়েছে যে বইমেলা একটা ভালো জায়গা হবে, যেহেতু এখানে স্বাস্থ্য স্টলের অপশন আছে। তাই আমরা এখানে ফিটনেস এবং ডায়েট নিয়ে একটা সেবা কেন্দ্র খুলেছি, যেখানে আপনার স্বাস্থ্য বিষয়ক সব পরামর্শ আপনি পাবেন। আমরা অন্য কোনো মেলায় আসলে এভাবে পার্টিসিপেট করা হয়নি। আর বই মেলা তো প্রাণের মেলা, সবাই আসে, সবার সাথে দেখা হয়, কথা হয়, অনেক পরিচিত মানুষরাও আসে। তো এখানে আসতে পেরে আসলে অনেক ভালো লাগছে। নর্মালি প্রত্যেকবার আমি দর্শক হিসেবে আসি এবং নিজে বইগুলো কিনি বা উপভোগ করি, বাট এখন আমি নিজে সেবা দিচ্ছি এখানে। তো বইমেলার একটা অংশ আমার নিজেকে মনে হচ্ছে, বাংলা একাডেমির একটা অংশ নিজেকে মনে হচ্ছে। যে আমরাই এখানে বুঝাতে পেরেছি যে আসলে স্বাস্থ্য শুধুমাত্র প্রাথমিক চিকিৎসা নয়, আপনি যদি প্রিকশন নেন, মানে প্রতিকারের চেয়ে প্রতিরোধ বেটার, এটা তো আমরা জানি। সো আমরা কিন্তু প্রতিরোধে কাজ করছি, আপনার ডিজিজ যেন না হয় সেটা নিয়ে আমরা কাজ করছি। তো এটা বাংলা একাডেমি অ্যাকসেপ্ট করেছে এবং সেই হিসেবে আমাদেরকে সুযোগ দিয়েছে এখানে পার্টিসিপেট করার। বইমেলা কিন্তু এখানে প্রচুর মানুষের সমাগম হয় এবং জনসাধারণের খুব কাছে আমরা আসতে পারি। যেখানে ধরেন আমি চেম্বার করলে আমার রোগী অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসে, এখানে কিন্তু সবাই আমার সাথে কথা বলতে পারছে। আমরা কিন্তু সার্ভিস একদম 1 to 1 করতে পারছি এবং জনগণকে সচেতন করতে পারছি। এই ধরনের বড় পরিসরে সচেতনতাটা বাড়ানো অবশ্যই জরুরি, কারণ এখানে আমরা একই সাথে অনেক মানুষ পাচ্ছি, বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন লিঙ্গের মানুষ আমরা পাচ্ছি, যাদেরকে আমরা একই সাথে সচেতন করতে পারি। তো এটা আমার কাছে মনে হয় যে মেলার পরিসরে এই সেবাগুলো আরো বাড়ানো উচিত। মানসিক যে কাউন্সিলিংটা, আমরা যেটা মেন্টাল কাউন্সিলিং বলি, সেক্ষেত্রে ধরেন স্টলের ডিজাইনটা একটু ডিফারেন্ট হতে পারে, একটু আড়াল থাকবে, কারণ এখানে ব্যক্তিগত অনেক ইনফরমেশন শেয়ার করতে হয়। সেটা ওপেনলি না করে যদি বাংলা একাডেমি চায় আমাদেরকে স্পেস দিতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা এটা নিয়ে আসলেই কাজ করতে পারি। মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার অনেক সুযোগ রয়েছে। আমরা যখন ডায়েট কাউন্সিলিং করি, আমরা তো ডায়েট সেবা দিয়ে কাজ করছি, এখানেও কিন্তু রোগীর হিস্ট্রি নেওয়া হয় এবং সেখানে রোগীর ডিপ্রেশন একটা অপশন আছে, যে আপনি ডিপ্রেসড কিনা, এই জিনিসটা কিন্তু আমরা জানি। কারণ অনেক খাবার আছে, অনেক পুষ্টি উপাদান আছে যেটা আপনার ডিপ্রেশনের সাথে সরাসরি রিলেটেড। ওই পুষ্টি উপাদানের অভাব হলে কিন্তু আপনার ডিপ্রেশন হবে। তো এই যে মানসিক যে ব্যাপারটা, এটা কিন্তু খাবারের সাথে অনেকটা রিলেট করে, আপনার লাইফস্টাইলের সাথে রিলেট করে, আপনি কিভাবে চলছেন, আপনার জীবনযাত্রাটা কেমন, সবকিছু ডিপেন্ড করে। এখানে কিন্তু এই যে বললাম, সর্বসাধারণ মানুষ আসছে, তো প্রত্যেকের লাইফস্টাইল কিন্তু আলাদা। তাই এখানে অবশ্যই কাউন্সিলিং সেন্টার রাখলে ভালো হয়। আমরা যেটা করছি খুবই বেসিক একটা হেলথ চেক আপ, সেটা হচ্ছে আপনার ওজন, উচ্চতা, আপনার বিএমআই, যেটাকে আমরা বডি মাস ইন্ডেক্স বলি, এটা আমরা নির্ণয় করে দিচ্ছি। পাশাপাশি আপনার ব্যক্তিগত একটা ডায়েট চার্ট আপনি পাচ্ছেন, যেটা আপনি ডক্টরের কাছে বা নিউট্রিশনিস্টের কাছে চেম্বারে গিয়ে পেতেন। একদম স্পেসিফিকভাবে আপনার ডায়েট চার্টটা আমরা করে দিচ্ছি খুবই স্বল্প মূল্যে। এছাড়াও আমার লেখা একটা বই, যেটা ফুড ডিকশনারি, এটা হচ্ছে খাবারের আদ্যপান্ত আপনি বলতে পারেন। ফুড ডিকশনারির নামটা শুনেই বুঝছেন প্রত্যেকটা খাদ্য উপাদান কতটুকু খাওয়া উচিত। আপনি যদি না খান, ডেফিসিয়েন্সি হয়, সেক্ষেত্রে আপনার কি কি লক্ষণ দেখা দিতে পারে, তাহলে আপনি বুঝে যাবেন। এবং বয়স অনুযায়ী, যেমন ধরেন 6 মাসের বয়সী বাচ্চার ভিটামিন ডি রিকোয়ারমেন্ট আর 60 বছর বয়সী একজন মানুষের ভিটামিন বি রিকোয়ারমেন্ট কিন্তু এক নয়। এই জিনিসটা আপনি এই বইটা পড়লে খুব ইজিলি জেনে যাবেন। প্রত্যেকটা পুষ্টি উপাদান, 38টা পুষ্টি উপাদানের ডিটেলস আমরা এই বইটাতে দিচ্ছি। এই বইটাও এখানে ডিসকাউন্টে দিচ্ছি। যারা শরীর চর্চা করেন বা ব্যায়াম করেন, তাদের ক্ষেত্রে কোন ব্যায়ামগুলো করা উচিত, কোনগুলো বাদ দিবে, ডিজিজ বেস মানে রোগ ভিত্তিক ব্যায়ামের আমরা নির্দেশনাটাও দিয়ে দিচ্ছি। আমি যেটা করি, নর্মালি আমরা রোগীর ফুড হ্যাবিটটা নিচ্ছি, যে আপনি সকালে কি খান। অনেকেই বলে সকালে খাই না, আবার বিকালে অনেক বেশি ভাজা পোড়া খায়। আমরা চেষ্টা করছি ওনার ফুডটাকে কিভাবে, আনহেলদি ফুডটাকে কিভাবে হেলদি ফুডে চেঞ্জ করা যায়, এবং ওনার টাইমটাকে আমরা ম্যানেজ কিভাবে করবে। ধরেন যার সকালে নাস্তা বানানো সম্ভব না, সে আর কি খেতে পারে যেটা বানাতে হয় না। যেমন ধরেন আপনি ডিম সিদ্ধ আর কলা সকালে খেলেন, আপনার কিন্তু প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেট 3টা সোর্সই কিন্তু আপনি সকালে পেয়ে যাচ্ছেন উইথ মাইক্রোনিউট্রিয়েন্টস। আপনার কিন্তু বানাতে হলো না, আপনি জাস্ট 2টা ডিম সিদ্ধ দিবেন, একটা কলা ছিলে খেয়ে নেবেন। এটা কিন্তু অনেকেই করে না। আমরা মনে করি সকালবেলা রুটি খেতে হবে, সবজি খেতে হবে, বা ভাত খেতে হবে, বা খিচুড়ি খেতে হবে। এটা আমাদের মাথার মধ্যে একটা সেট হয়ে আছে। এরকম অনেক অপশন আছে, আমরা যেটা মানুষকে গাইডলাইন দিয়ে দিচ্ছি, তারা ওইভাবে তাদের টাইম অনুযায়ী ম্যানেজ করে সুন্দরভাবে ডায়েট করতে পারছে এবং ওজনটাও কমিয়ে ফেলতে পারছে। আমরা যখন খাবো, পেটের একটা অংশ কিন্তু আমাদের খালি রাখতে হবে। ইসলামও যেটা বলে যে এই অনুযায়ী আমাদের খেলে তাহলে আমাদের ডাইজেশন প্রসেস ভালো থাকবে এবং আমরা সুস্থ থাকবো। সো কখনোই একদম ফুল পেট খেতে হয় না, বাট আপনার খাবারের পুষ্টি উপাদানগুলো অ্যাকুরেট আছে কিনা এটা আপনাকে বুঝে খেতে হবে। সেটার জন্য আপনি অবশ্যই পুষ্টিবিদের পরামর্শ নেবেন, আর না হলে আমাদের ফুড ডিকশনারি তো আছেই, এটা থেকেও আপনারা হেল্প নিতে পারবেন। একটা পিজা
খেলেন, সেই পিজাটা থেকে আপনি এক সিটিংয়ে আপনি 2000 ক্যালোরি খেয়ে নিচ্ছেন। ধরেন আপনার সারাদিনের রিকোয়ারমেন্ট ছিল 1200, আপনি সকালে একটা পিজাতেই 2000 খেয়ে ফেলছেন, তারপরে তো আপনি সারাদিন আরও খাবার খাবেন। সেক্ষেত্রে কিন্তু একটা মানুষ সারাদিনে 3-4 হাজার ক্যালোরিও খেয়ে ফেলছে, এবং যেই ক্যালোরিটা বার্ন না করে তার বডিতে জমে যাচ্ছে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আসলে একদম অ্যাকুরেট করতে হবে, কারণ প্রত্যেকটা মানুষের রিকোয়ারমেন্ট আলাদা। হাইট এবং ওয়েট এই দুইটাকে মিলায়ে আপনার ক্যালোরি রিকোয়ারমেন্ট সেট করা হয়, যেটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ভিন্ন। ঠিক আছে, তো এই জিনিসটা অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। আমরা নিজে নিজে ডায়েট করব না, ইউটিউব বা বিভিন্ন পেজ ফলো করে আসলে ডায়েট করাটা উচিত না, কারণ এটা কাস্টমাইজ সেবা, কাস্টমাইজভাবেই নেওয়া উচিত। প্রত্যেকটা মানুষ ভিন্ন, প্রত্যেকটা মানুষের শারীরিক এবং ক্যালোরি, যেটা আমরা খাবারের শক্তিটাকে বলি, সেটার চাহিদা কিন্তু ডিফারেন্ট। সো আপনি যদি ইউটিউব ফলো করেন, আমি প্রথমে ডায়েটেরটা বলি। ধরেন একজন ব্যক্তির আপনি ডায়েট ফলো করছেন, তার ফ্যাটি লিভার ছিল, তার ডায়াবেটিস ছিল, তার কিডনি ডিজিজ ছিল, কিন্তু আপনার সেটা নাই, আপনি শুধু ক্যালোরিটা ফলো করছেন। ওনার খাবারে কিন্তু ওই জিনিসগুলো বাদ দেওয়া হয়েছে ওই রোগ অনুযায়ী, আপনার তো ওই রোগটা নাই, তাহলে আপনি ওনার ক্যালোরিটা ফলো করলে কিভাবে আপনার হবে? তাহলে সেটা তো কিন্তু হচ্ছে না। সো আপনাকে আপনার ডিজিজ, আপনার হেলথ কন্ডিশন, আপনার ওয়েট, হাইট সব কিছু মিলে আপনার স্পেসিফিক ক্যালোরিটা দরকার। এটা কখনোই আরেকজনেরটা আপনি ফলো করবেন না, কখনোই এটা উচিত নয়। আর এক্সারসাইজের ক্ষেত্রে আমরা বলবো যে যেই ভিডিওগুলো আমরা পাই, তারা কিন্তু আপনার দীর্ঘদিন ধরে এক্সারসাইজ করে একটা পর্যায়ে এসছে। যারা ধরেন বিভিন্ন অ্যাথলেট বলেন বা ফিল্ম স্টার বলেন, তাদেরটা কিন্তু আমরা ফলো করি, তারা কিন্তু একদিনে এই পর্যায়ে আসে নাই, তাদের এই অ্যাডভান্স লেভেলের ভিডিওটা আমরা পাই, কিন্তু আমরা কিন্তু বিগিনার, আমরা একদম স্টার্টিংয়ে শুরু করেছি। এই জায়গাটা যদি আমরা না ফলো করি, তাহলে ওনাদের ওই অ্যাডভান্স এক্সারসাইজগুলো করতে গেলে আমার ইনজুরির সম্ভাবনা আছে, কারণ আমি একদমই নতুন, কখনোই এক্সারসাইজ করিনি। বিগিনার্সদের এক্সারসাইজ আলাদা, অ্যাডভান্স লেভেলটা আলাদা। সো আপনি যখনই যাবেন, আপনি একজন ইনস্ট্রাক্টরের নিয়ম বা ইনস্ট্রাকশন ফলো করে করবেন, যে আপনার কী কী করা উচিত। আপনি শুনে গেলেন, তারপরে আপনি ভিডিওটা ফলো করেন। যেমন ধরেন আমি বললাম যে আপনার দিনে 40টা স্কোয়াট দেওয়া উচিত, স্কোয়াটটা কীভাবে দিতে হয়, এটা কিন্তু আপনাকে ভিডিওর মাধ্যমে আপনি হেল্প নিতে পারেন, বাট আপনি আগেই কিন্তু স্কোয়াট দিতে পারবেন কিনা এটা আপনার বিশেষজ্ঞই আপনাকে বলে দিবে। কারণ এটা যদি ভুল হয়, তাহলে আপনার হাঁটু ব্যথার সম্ভাবনা আছে। যাদের অনেক বেশি ওভারওয়েট, তাদেরকে আমরা স্কোয়াট দেওয়াই না। কিন্তু আপনি যদি ভিডিও দেখেন কারো যে স্কোয়াট দিয়ে ওনার লেগস কমে গেছে, আপনি দিতে যান, তখনই কিন্তু আপনি ইনজুরিতে পড়বেন। সো এই জিনিসটা করা উচিত না। চিনি মিষ্টি জাতীয় অয়েলি ফুডগুলো খেলে আমাদের মুড সুইং হয়, মেজাজ খিটখিটে হয়ে যায়। কিন্তু আপনি খুব বেশি ভালো গ্রিন কালারফুল যে খাবারগুলো আছে, ভেজিটেবল ফ্রুটস, এগুলো খেলে কিন্তু আপনার মুডটা ডাউন থাকে, মানে ভালো থাকে। আর রিচ খাবারগুলো সবসময় আমাদের অ্যাংজাইটি, স্ট্রেস এগুলো বাড়ায়। আপনার যেটা হচ্ছে, আপনি 3 বেলা খাচ্ছেন, সকালে খাচ্ছেন, দুপুরে খাচ্ছেন, রাতে খাচ্ছেন, আবার অনেক সময় দুপুরেও খাচ্ছেন না। সেক্ষেত্রে আপনাকে এমন কিছু খাবার ক্যারি করতে হবে যেটা আপনি নিয়ে সাথে রাখতে পারেন। অল্প খাবার কিন্তু এনার্জেটিক, যেমন ধরেন খেজুর, বা আপনি পুডিং বানিয়ে নিতে পারেন, যেটাতে অনেক বেশি ক্যালোরি রিচ খাবার, বা আপনি ভেজিটেবল খিচুড়ি করে নিয়ে যেতে পারেন, চিকেন, ভেজিটেবল, চাল ডাল একসাথে মিক্সড করে, যেটা আপনি অল্প পরিমাণ খেলেও ক্যালোরিটা ফিল আপ হয়ে যাচ্ছে। এই ধরনের খাবার ক্যারি করতে হবে। এবং সকালবেলা যদি আপনার নাস্তা বানাতে তাড়াহুড়া হয়, সেক্ষেত্রে আপনি লো ফ্যাট মিল্ক খেতে পারেন, যেটা পাউডার মিল্ক এবং ফর্টিফাইড থাকে, মানে নিউট্রিশনগুলো ওখানে ফর্টিফাই করা থাকে, নর্মাল গরুর দুধের থেকে ভালো। এই খাবারগুলো আপনারা কিছু কিছু জিনিস, বাদাম, তারপরে হচ্ছে আখরোট, কাঁচা ছোলা, শসা, গাজর, এগুলো কিন্তু আমরা ক্যারি করতে পারি। তো আপনি এই যে 3 ঘন্টা পরে পরে যে মিল আমরা দিয়ে থাকি, এই মিলগুলো কিছুটা ক্যারি করবেন, বাইরের আনহেলদিটা না খেয়ে বক্সে রাখবেন, ছোট ছোট বক্স করে ব্যাগে, ওখান থেকে নিয়ে খেতে পারেন। সেক্ষেত্রে আপনার অ্যাসিডিটি, পেট ফাঁপা, তারপরে যে বমি বমি ভাব বা দুর্বলতা, এই জিনিসগুলো কোনোটাই কিন্তু আপনার কাজ করবে না। আপনি যদি সারাদিনে 3 ঘন্টা পর পর আপনার মিলটা নেন, আপনি এনার্জিও পাবেন এবং আপনার ক্যালোরি রিকোয়ারমেন্টও ফিল আপ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ ভালো, সবাই আস্তে আস্তে আসছে, মেলা এখনও জমে ওঠেনি, বাট এই যে এখনও অলরেডি আমাদের পেশেন্ট 2 জন বসে আছেন, কাউন্সিলিং চলছে। আশা করি মেলা শেষে ভালো একটা ফিডব্যাক নিয়ে যেতে পারবো। চেম্বারটা যেহেতু একটু পার্সোনালাইজড, মানে ধরেন ওখানে আমি একজনের সাথে একজনকেই দেখছি, বাট এখানে আমার স্পেসটা একটু কম, যার কারণে দেখাচ্ছে যে ক্রাউডটা একটু বেশি, কাউন্সিলিংটা আমাকে ফাস্ট করতে হচ্ছে। চেম্বারে দেখাচ্ছে আমি একটা রোগী 30 থেকে 40 মিনিট সময় নিয়ে দেখতে পারি, বাট এখানে আমাকে দেখাচ্ছে 10 থেকে 20 মিনিটের মধ্যে ক্লোজ করে দিতে হচ্ছে। হ্যাঁ, এই একটা আমার অসুবিধা হচ্ছে। আর এছাড়া তেমন কিছু না, রুগী তো রুগী, সেটা চেম্বারেও রুগী, এখানে আসলেও রুগী। বই লেখার ধারণাটা একটা বিশাল ইতিহাস, কারণ আমরা নিউট্রিশনের পড়াশোনা করেছি এবং প্র্যাকটিসও করি। সেক্ষেত্রে আমাদের যেটা হয়, ফুড এক্সচেঞ্জ লিস্ট নামে একটা জিনিস আছে, যে ইংলিশের ভোকাবুলারি যেরকম
যার ভোকাবুলারি যত স্ট্রং তার ইংলিশ তত ভালো। ঠিক সেইভাবে আমাদের ফুড এক্সচেঞ্জ লিস্টটা যত ভালো হয় তত ভালো আমরা ডায়েটে ভ্যারিয়েশন দিতে পারি, অনেক খাবারের সমারোহ করতে পারি। এই বইটা ঠিক ওই জিনিসটাই, এটা লেখার উদ্দেশ্যটাই ছিল যে আমরা খুব গতানুগতিক খাবার লিখি, একটু ডিফারেন্ট খাবারগুলো আমরা ট্রাই করি না বা বলতে চাই না বা মাথায় থাকে না। ধরেন আয়রন রিচ খাবার আমরা খুব বেশি জানি যে কচুরলতি, কচু শাক, খেজুর, ডালিম এগুলোতে আছে, এগুলো ছাড়াও কিন্তু আরও অনেক খাবারে আয়রন আছে, বাট আমরা কিন্তু সেটা সবসময় মনে রাখতে পারি না বা লিখতে পারি না। একটা ডায়েটে একটা লিমিটেশন আছে যে আপনি ধরেন 10টা খাবারের নাম লিখতে পারবেন, এর বেশি আপনার পক্ষে জায়গা নাই, পাতা তো লিমিটেড। সেক্ষেত্রে এই বইটা কিন্তু হেল্প করবে আপনার ওই খাবারের সোর্সগুলো জানতে, যে কত ধরনের খাবারে আছে। তো ওই উদ্দেশ্য থেকে আমার বইটা লেখা, যারা আমার ফুড অ্যান্ড নিউট্রিশনে পড়াশোনা করে, আমার জুনিয়র যারা, তাদের উদ্দেশ্যে আমি লিখেছিলাম বইটা। এবং পরে দেখলাম যে সাধারণ মানুষেরও এটা খুবই কাজে আসছে, কারণ প্রত্যেকেরই ফ্যামিলিতে ছোট থেকে বয়সন্ধি, জ্যেষ্ঠ যারা আছেন প্রত্যেকেই আছেন, বিভিন্ন বয়সী মানুষ একটা ফ্যামিলিতে থাকে, প্রত্যেকের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই বইটা কিন্তু খুবই কাজে দিচ্ছে। ছোটদের ক্ষেত্রে যেটা পরামর্শ আমরা সবসময় দিয়ে থাকি যে একটা সন্তান জন্ম হওয়ার পর থেকেই তার কিন্তু খাবার নিয়ে একটা বাবা মা কনসার্ন থাকে। সব থেকে বেটার 6 মাস পর্যন্ত বাচ্চা শুধু বুকের দুধই খাবে, এটাই আমরা বলি, সাজেশন দিই। এবং এই সময়ের মধ্যে তার পানিরও প্রয়োজন নেই, এটা গেল 6 মাস পর্যন্ত। তারপরে আস্তে আস্তে তাকে বিভিন্ন সম্পূরক খাবার দেওয়া যেতে পারে, আস্তে আস্তে বাসার খাবারগুলোর সাথে হ্যাবিচুয়েট করা। এবং শহর আর গ্রামের মধ্যে যেটা পার্থক্য হয়, শহরে অনেক ফ্যান্সি ফুডগুলো বেশি, বাইরের প্রসেস ফুডগুলো বেশি, এটার থেকে দেশীয় খাবারগুলো আমাদের সব থেকে ভালো অপশান। সো শহর এবং গ্রাম ভিত্তিক নয়, আমি বলবো বাচ্চাদের ক্ষেত্রে সবসময় ন্যাচারাল ফুড, অর্গ্যানিক ফুডগুলো ব্যবহার করা উচিত, নিজে বাসায় তৈরি করা উচিত, এবং মাকেও এ ব্যাপারে সচেতন থাকা উচিত। বাইরের খাবারগুলো একদমই, প্রসেসড খাবারগুলো, চিপস, চকলেট, জুস, এগুলো থেকে একদম সেপারেট রাখা উচিত। এবং 2 বছর পর্যন্ত চিনি বা লবণ এটার কোনো স্বাদেরই কিন্তু বাচ্চা বুঝবে না, দেওয়া উচিত নয়। আর বাচ্চাকে আমরা যেই স্বাদটা দেওয়াবো সেই কিন্তু সেটাই বুঝবে। ধরেন আপনি তাকে লবণ দিলে সে লবণের টেস্টটা পাবে, আপনি যদি তাকে লবণ না দেন সে কিন্তু জানবে না যে লবণের টেস্টটা কেমন। সো 2 বছর পর্যন্ত এটা খুবই স্ট্রিক্টলি মেনটেন করতে হবে, চিনি বা লবণ কোনোটাই প্রয়োজন নেই। আপনি নর্মাল রান্না এটা ছাড়াই করবেন বাচ্চার রান্নাগুলো। আমাদের এমনিতে অনেক অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পার্টিসিপেট করি, নিজেরাও অনেক অর্গানাইজ করি, বাট এই মুহূর্তে আসলে মেলাটা নিয়ে কনসেন্ট্রেশন দিতে চাচ্ছি।